সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। দর্শক বন্ধুরা, সমন্বয়কদের মেরে দুইজনকে আইসিইউতে পাঠিয়ে দিল আওয়ামী লীগের ছাত্রলীগ। আবারও সমন্বয়কদের উপর কঠিনভাবে হামলা চালানো হয়েছে, অনেকেই গুরুতরভাবে আহত হয়েছেন। কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ফ্যাসিবাদকে বিদায় করেছি, তখন একদল আমাদেরকে সেই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, একটি ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ছাত্র সমন্বয়ক যার নাম হচ্ছে গোলাম আজম, বয়স 25, তার উপর ব্যাপক হামলা হয়েছে। পিটিয়ে দিন শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথাতে কয়েকটা সেলাইয়ের কাজও লেগেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে আর কিছুই বলার নেই। সম্মানিত দর্শক, বারবার হামলার শিকার হচ্ছেন সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর বারবার হামলা হচ্ছে। দর্শক মণ্ডলী, এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা, কারণ শিক্ষার্থীরা এবার প্রধান সমন্বয়কদের উপর খেপেছে, কারণ প্রধান সমন্বয়করা তাদের সঙ্গে প্রতারণা করেছেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নাকি গ্রেপ্তার হয়েছে, এমন একটি সোশ্যাল মিডিয়ায় নিউজ ছড়িয়ে পড়েছে। আসলে বিষয়টি কতটুকু সত্য আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সেই সাথে সমন্বয়ক সাজিদ আলম এই হামলার বিষয়কে কেন্দ্র করে তিনি কি বলতেছেন, এর পেছনের মূল রহস্য কি। সম্মানিত দর্শক মণ্ডলী, বারবার হামলার শিকার হচ্ছে কেন সাধারণ শিক্ষার্থীরা, এবার সমন্বয়কদের বিলুপ্তর পাড়া। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এই সমন্বয়কদের উপর, তাদের বিলুপ্ত ঘোষণা করতে চাচ্ছে এবং ডক্টর ইউনূস কঠিন অ্যাকশনে যাচ্ছেন সমন্বয়কদের নিয়ে। আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, কারণ আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে সমন্বয়কদের নিয়ে, কেন তারা হামলার শিকার হলো। দর্শক মণ্ডলী, বিস্তারিত ভিডিওতে রয়েছে, আপনারা দেখতে থাকুন। দর্শক, আজকে সকাল থেকেই একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঘুরপাক খাচ্ছে এবং বেশ আলোচনা এবং বেশ সমালোচনা হচ্ছে। নিউজটা হচ্ছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। দর্শক, নিউজটি দেখার পর আমার মাথা গরম হয়ে যায়। এরপর আমি অনলাইন এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে সর্বশেষ একটা আপডেট পেয়েছি। আসলে কি হাসনাত আব্দুল্লাহ গ্রেপ্তার হয়েছে সেনাবাহিনীর হাতে? দর্শক, আমি বিস্তারিত একটু পড়ি, তাহলে বুঝতে পারবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার 2 জানুয়ারি সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। সেখানে নকিব আশরাফ নামে এক ব্যক্তি লিখেছেন, হাসনাতকে সন্ধ্যা 6টায় আটক করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ 5 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টা এবং ঢাবির 3 জন জামায়াতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে কড়াজোরে অনুরোধ করে মুক্ত করে আনেন হাসনাত আব্দুল্লাহকে। এরপর খবরে বলা হচ্ছে, নিজের ফেসবুকে পোস্ট করা নকিব দাবি করেন, ছেড়ে দেওয়ার আগে হাসনাতকে উলঙ্গ করে 2 ঘন্টা ফ্লোরে শুয়ে রেখে, অর্থাৎ ফ্লোরে ফালিয়ে বেতের আঘাত করা হয়। একটি বেসরকারি টিভির ফটো কার্ডের আদলে একটি ফটো কার্ড খবরটি প্রচার হলে সেটি বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে দেখেন, রিউমার স্কিনার টিমের অনুসন্ধানে জানা যায়, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনানিবাসের হাতে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা, শীর্ষক দাবিটি সঠিক নয়। সে সময় হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলেও জানান রিউমার স্কিনার। এছাড়াও রিউমার স্কিনার বলেছেন, সেদিন হাসনাত আব্দুল্লাহ সকাল থেকে কুমিল্লাতেই অংশগ্রহণ করেছিলেন। তো দর্শক শ্রোতা, এরপর সর্বশেষ যে আপডেটটি আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়ে থেকে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের তথ্যটি একেবারে প্রোপাগান্ডা, একেবারে মিথ্যা, একেবারে গুজব। তো দর্শক শ্রোতা, দেশ টিভির তাদের যে ফেসবুক অনলাইন পোর্টাল আছে, সেখানে দেশ টিভির একটা ফেক অনলাইন পোর্টালের মতো তৈরি করে, একটা পেজ তৈরি করে, সেখানে বলা হচ্ছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। সেনাবাহিনী তাকে সেনাবাহিনীর ফ্লোরে নিয়ে গিয়ে উলঙ্গ করে 2 ঘন্টা বেদরক মারধর করা হয়েছে, বেদরক হাসনাত আব্দুল্লাহকে পিটিয়েছে। এমন নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, টিকটক, ইউটিউব এরকম জায়গায় বেশ ছড়িয়ে গিয়েছে। সকাল থেকে এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা এবং অনেক সমালোচনা হচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, ভাই এই বিষয়টি কি সত্য? তো দর্শক শ্রোতা, যারা এই বিষয়টি নিয়ে একেবারে একটা থমথমের মধ্যে ছিলেন, আপনারা একেবারে একটা অনিশ্চিত জায়গার মধ্যে ছিলেন, তারা এবার পরিষ্কার নিশ্চিত থাকেন, হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়নি। হাসনাত আব্দুল্লাহর নামে যে কথাটি ছড়ানো হয়েছে, সেই কথাটি একেবারে প্রোপাগান্ডা, একেবারে মিথ্যা, একেবারে গুজব। তো দর্শক শ্রোতা, এমন কোন আপডেট হলে আমাদের কাছ থেকেই সবার আগে আপনারা পাবেন, যেহেতু আমরা নিউজ পোর্টাল নিয়ে কাজ করি। তো দর্শক শ্রোতা, হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম এবং সমন্বয়কদেরকে নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে, সমন্বয়কদেরকে নিয়ে বিভিন্ন প্ল্যানিং করছে অনেক সন্ত্রাসীরা। তো দর্শক শ্রোতা, যাই হোক, সেদিকে আর যাবো না। অবশ্যই সর্বশেষ আপডেট এটাই, একেবারে 100% শিওর আপডেট। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের তথ্য সঠিক নয়, একেবারে ভুল, একেবারে প্রোপাগান্ডা। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, সমন্বয়কদের মেরে দুইজনকে আইসিইউতে পাঠিয়ে দিল আওয়ামী লীগের ছাত্রলীগ।
এটা কবেকার ঘটনা? এটি হচ্ছে আপনার গতকালকে মানে বৃহস্পতিবার দিনে সন্ধ্যার সময় এই ঘটনাটি ঘটছে। এই ঘটনাটি কোথায় ঘটছে? এই ঘটনাটি হচ্ছে আপনার খুলনা জিয়া হলের সামনে সমন্বয়ক ভার্সেস আওয়ামী লীগের ছাত্রলীগের একটি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের মাধ্যমে সমন্বয়করা সেখানে শান্তিপূর্ণভাবে মানে কোনো একটা মিছিল টাইপের হয়তো কোনো সমাবেশ তারা করতেছিল জিয়া হলের সামনে। সেখানে নাকি ছাত্রলীগ যায় এবং আপনার দুই একটা কথা কাটাকাটির মাধ্যমে স্থানীয় তারা ছিল এবং তাদের ভিতরে ব্যাপক আপনার সংঘর্ষ হয়। সেখানে মেয়ে কিংবা ছেলেকে আপনার দেওয়া হয় না, মানে ভেদাভেদ করে না, মানে ব্যাপকভাবে তাদেরকে পেটানো হয়। এই পেটানোর ক্ষেত্রে আপনার দুইজন কি আপনার আইসিইউতে যায়। তো এই ঘটনাটি কারা ঘটাইছে? উঠে আসতেছে যে আওয়ামী লীগের ছাত্রলীগ। কিন্তু আজকে এসে আপনার এই ঘটনাটি প্রকাশ পেল, মানে সেনাবাহিনী সেটা তদন্ত করে জানালো যে এই ঘটনাটি ঘটছে হচ্ছে সমন্বয়কদের নিজেদের ভিতরে। কেন তাহলে এখানে আওয়ামী লীগের ছাত্রলীগের নাম কেন আসলো? সেটি হচ্ছে আপনার এই ঘটনাটি যখন নাকি আপনার খুলনা নগরীতে আপনার জিয়া হলের সামনে এই ঘটনাটি ঘটে, ঠিক তখন কিছু সমন্বয়করা বলছে যে এখন আমাদের উপরে যে পরিমাণ চাপ সৃষ্টি হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে বা আনাচে কানাচে থেকে, এখন যদি আমাদের ভিতরে এই সংঘর্ষের কথাটা ফাঁস হয়ে যায় কিংবা মিডিয়াতে চলে আসে, তাহলে আমাদের নিয়ে বাংলাদেশের মানুষের যে চিন্তা ভাবনা এটাকে আরো নষ্ট করে ফেলবে। মানে আমাদের এগেইনস্টে প্রতিটি মানুষ কথা বলতে শুরু করবে আস্তে আস্তে। অতএব এই ধরনের কোনো স্টেপ মানে সাধারণ মানুষকে যাতে আমাদের উপরে বা আমাদের বিপরীতে না নিতে পারে, সেজন্য আমাদেরকে এই কৌশলটি খাটাতে হবে। কি সেই কৌশল? সেটি হচ্ছে আপনার ছাত্রলীগের নাম দেওয়া। এখন ভাই যখন নাকি সেখানে আপনার তদন্ত করার জন্য কিংবা যে দুইজনকে নাকি আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে সেনাবাহিনী যায়, তদন্ত করে এবং যে আপনার যে দুইজনকে নাকি আইসিইউতে পাঠাইছে তাদের গার্জিয়ানদের কাছ থেকে আপনার মতামত নেওয়া হয় কিংবা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা বলছে যে এটা সমন্বয়কদের নিজেদের ভিতরে। তো এই সংঘর্ষটা কেন? সংঘর্ষটা সেটি হচ্ছে আপনার ক্ষমতা নিয়ে, মানে তুমি আসল সমন্বয় কিংবা আমি তোমাদের লিড দিব কিংবা আমি তোমাদের লিডার, আমি হবো সুপারভাইজার কিংবা আমি আদার্স আরো অন্যান্য কিছু। এখন এটা নিয়ে হচ্ছে নিজেদের ভিতরে ব্যাপক সংঘর্ষ তৈরি হয়। তাহলে আপনি একবার ভাবেন, বর্তমান বাংলাদেশে যাই কিছু ঘটুক কিংবা ঘটতেছে সবকিছুই কি তারা আওয়ামী লীগের ছাত্রলীগের নাম দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ জানে বর্তমান আপনার আওয়ামী লীগ বাংলাদেশে অ্যাক্টিভ না। তার মানে কি আওয়ামী লীগের নাম যদি আমরা দিই আমরা 7 খুন মাফ পেয়ে যাবো। আপনারা দেখছেন সচিবালয়ের মতো ঘটনা কিন্তু তারা আওয়ামী লীগের নাম দিচ্ছে। মানে এখন বাংলাদেশে যাই কিছু ঘটুক না কেন সবকিছুই কি তারা আওয়ামী লীগের নাম দিয়ে পার পেয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে ভাই, এটা কি ঠিক? এটা তো ঠিক না। আপনারা নিজেরা সংঘর্ষ করছেন কি নিয়ে? ক্ষমতা নিয়ে। মানে ও হবে সমন্বয়কদের লিডার, ওর মাধ্যমে একটা ফান্ড আসবে, সেই ফান্ড থেকে আমরা টাকা উপার্জন করবো কিংবা আমরা লুটপাট করবো, কিংবা আমি হচ্ছে সমন্বয়কদের ভিতরে মেন লিডার, আমি যেটা বলবো সেটা হচ্ছে শেষ কথা, কিংবা আমার আন্ডারে শত পোলাপান থাকবে। তোমাদের ঢাকা থেকে সার্জিস হাসনাতের ভাইয়ের থেকে যদি কোনো ফান্ড আসে, সেই ফান্ডটা আমার হাতে আসবে এবং আমি তোমাদের মাঝে বিতরণ করবো। মানে এইগুলা নিয়ে হচ্ছে তাদের ভিতরে সংঘর্ষ হয়। তাহলে সেখানে ভাই ছাত্রলীগ কিভাবে ঢুকলো? আমার প্রশ্ন, ছাত্রলীগ এখানে কিভাবে ঢুকলো? আমার তো কোনো নাই, তাই না? কিন্তু ছাত্রলীগ আসলে কোনো মানে নাই, স্কোপই নাই। তাও তারা কি ওই যে আমি তো আপনাদের পড়িয়ে শোনাইলাম যে সাধারণ মানুষদের মনের ভিতরে তাদেরকে নিয়ে যাতে কোনো প্রশ্ন কিংবা বিদ্বেষ আপনার তৈরি না হয়, একটা সংশয় যাতে তৈরি না হয়, তাদেরকে যাতে ঘৃণা না করে সাধারণ মানুষ, এটার জন্য কি তারা আওয়ামী লীগের নাম দিয়ে বেড়াচ্ছে। তাহলে একটা মানে কথা বলতেই হয়, মানে বলা ঠিক না, তারা বলতে হয় যে ভাই আপনাদের বউ বাচ্চাকে একটু সাবধানে রাখবেন। কেমন মানে কোন দিন কি হয়ে যায়, দেখা গেছে আপনার 4 মাসে গর্ভবতী হয়ে গেছে, 5 মাসে গর্ভবতী হয়ে গেছে, তখন দেখা গেছে যে কি বলবে যে ছাত্রলীগ ঘটাই দিছে কিন্তু আওয়ামী লীগ ঘটাই দিছে। অসম্ভবের কিছু নেই। কেমন? কারণ আপনারা প্রতিনিয়ত যে পরিমাণ এই ধরনের অনাকাঙ্ক্ষিত নিজেদের ভিতরে কিংবা আপনাদের প্ল্যান মোতাবেক মানে মাস্টার মাইন্ড, হ্যাঁ আপনাদের মাস্টার মাইন্ড দিয়ে আপনারা একটা গেম খেলবেন এবং সেই গেমটার ফিনিশিং টাচ হবে কাকে দিয়ে? আওয়ামী লীগের, ছাত্রলীগ কিংবা যুবলীগ কিংবা কোনো একটা মানে পদবিকে। মানে আওয়ামী লীগের উপরে আলটিমেটলি আপনারা কি দোষ চাপিয়ে দিচ্ছেন। এটা কেন? এটাকে বন্ধ করেন। কেমন? কারণ বাংলাদেশের মানুষ আপনাদের এই ঘোল আর খাবে না। কারণ বাংলাদেশ বুঝে গেছে, হ্যাঁ আপনাদের সেন্টিমেন্ট আর বাংলাদেশের মানুষের ভিতরে কাজ করবে না। অতএব এই ধরনের অনাকাঙ্ক্ষিত নিজেদের ভিতরে ঘটনা না ঘটিয়ে দেশটাকে শান্ত রাখেন। কিভাবে বাংলাদেশের আগামী দিন সুন্দর একটা দেশ উপহার দেওয়া যায় এবং আপনার সংস্কার কাজ শেষ করা যায় সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে কিভাবে নির্বাচিত একটা সরকার এনে বাংলাদেশটাকে ভালো করা যায় সেই দিকে লক্ষ্য রাখুন। সালাম আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। গেল 4 মাস আগেও সমন্বয় শব্দটার সাথে সাধারণ মানুষের একটা অনুভূতি আবেগ কাজ করতো, বাট গেল 5 মাসের মাথায় এসে আস্তে আস্তে সমন্বয় শব্দটার সাথে অনেকের অ্যালার্জি ফিল হচ্ছে। আবার কারো কারো কাছে সমন্বয় শব্দটা এখনো সম্মানের জায়গাতেই আসীন আছে। তবে গেল কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, আর এই ঘটনাগুলোর পেছনে আসলে কি কারণ জড়িত? আমরা যেখানে শুনছি সমন্বয়কে আহত করা হচ্ছে অথবা সমন্বয়কে টাচ করা হচ্ছে, দেন এক শ্রেণীর মানুষ তারা আনন্দিত হচ্ছে, আমাদের ভিডিওর কমেন্টও দেখছি। আবার কেউ বলছেন যে ভাই এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো কিছু ঘটনা আছে পলিটিক্যাল, কিছু আছে নন পলিটিক্যাল। আমরা আজকে যে ঘটনা বলছি এটা আসলে নন পলিটিক্যাল একটা ঘটনা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কারা কারা আমার এই ভিডিওটা দেখছেন আপনি কমেন্টে জানাবেন যে আসলে ঘটনাটার মূল কারণটা কি ছিল। একজন ছাত্র সমন্বয়ক, যার নাম হচ্ছে গোলাম আজম, বয়স 25, তার উপর ব্যাপক হামলা হয়েছে। পিটিয়ে দিন শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথাতে কয়েকটা সেলাইয়ের কাজও লেগেছে। আমরা যদি দেখি যে আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি করা আছে। আর গতকালকে আপনার এই ঘটনাটি ঘটেছে, তার বড় ভাই মাসুদ আলম তিনি একটা মামলাও দায়ের করেছেন। অলরেডি সেই বাবা এবং ছেলেকে আমরা যতদূর শুনেছি গ্রেপ্তার করা হয়েছে। আপনার পৌরসভার কোটতলী এলাকায় নিজ বাড়ির পাশের সড়কে হাঁটছিলেন গোলাম আজম। এই সময় ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিবেশী দেদুল মিয়া, 59 বছর বয়স,
তার ছেলে সজীব মিয়া ওরফে টাইগার 26 এবং রহিতুল ইসলাম বয়স হচ্ছে 32 তাকে মারধর করেছে। টাইগার নামটা দেখছেন? যাই হোক, তবে টাইগারের অলরেডি গ্রেপ্তার হয়েছে সম্ভবত তারা। পরবর্তী সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আমাদের ওসি সাহেব বলছেন যে অলরেডি এজাহারভুক্ত আসামি সজীব মিয়া এবং ওরফে টাইগারকে আপনার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার প্রতিবাদে এদিন বিকেলে শহরে বিক্ষোভ মিছিল এবং চৌরঙ্গি মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই ঘটনাগুলোর পেছনে যখন আমরা একটু ফোকাস করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য মন্তব্য আসে। এখানে যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে, কিছু কিছু জায়গায় সমন্বয়করা যখন ব্যক্তিগত ইস্যুগুলোতে জড়ান, তো সেখানে তাদের মধ্যে এই যে সমন্বয়ক একটা পদবি, এটার কিন্তু একটা ইফেক্ট কাজ করে যায়। এখন এই যে সমন্বয়কের সাথে পারিবারিক একটা ইস্যু নিয়ে, ব্যক্তিগত ইস্যু নিয়ে, এটার সাথে কোনো পলিটিক্যাল কানেক্টিভিটি কিন্তু নেই। গতকালকে যে ঘটনাটা ঘটেছে আরেকটা জায়গায়, আমি নিউজটা দিলাম, 2 জন ছাত্র আইসিইউতে আছেন, আরও 6-7 থেকে 7 জন আহত আছেন। এখানেও কিন্তু আসলে আওয়ামী লীগ কানেক্টিভিটি কোনো কিছু নেই। এখন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সমন্বয়কদের গায়ে হাত তুললে এখানে প্রথমেই নামটা চলে আসে, ভাই এটা আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগের কাজ। কিন্তু প্রকৃতপক্ষে ঘটনাগুলোর পেছনে আমরা দেখছি যে নানান ধরনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তো যাই হোক, অলরেডি এই টাইগার এবং টাইগারের বাবা, মানে টাইগারের ভাই এবং বাবাকে সম্ভবত পুলিশ করছে। আর এই সমন্বয়ক ব্যক্তিগত বিষয়গুলোকে তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, বাট আমার মনে হয় একটু সচেতন এবং সাবধান থাকা দরকার যারা সমন্বয়ক আছেন তাদের নিজেদেরও, যে ঠিক আছে আমরা সমন্বয়ক, কিন্তু এই ইফেক্টগুলো যেন নিজের পরিবার, আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন তাদের উপর যেন এটার প্রভাব না পড়ে। কারণ ঘটনা যখন ঘটে, এক পক্ষের উপর ঘটনা ঘটে না, 2 পক্ষ থাকে, বিশেষ করে যখন পারিবারিক ঘটনা থাকে। ফ্যাসিবাদকে বিদায় করেছি, তখন একদল আমাদেরকে সেই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, একটি ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আবার সেই গণরুম গেস্ট রুম ফিরিয়ে আনার জন্য। আমরা তাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম লীগের সন্ত্রাসী সংগঠন এনএসএফ এর কবর রচিত হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কবর রচিত হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে। যদি ছাত্র দল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, এই ক্যাম্পাসে ছাত্র দলেরও কবর রচিত হবে। আমরা ছাত্র দলকে বলতে চাই, শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবেন না। শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো ছাত্র রাজনীতি করতে পারে না। আপনারা যদি ছাত্রদের নিয়ে রাজনীতি করতে চান, তাহলে ছাত্রদের যে ম্যান্ডেট, ছাত্রদের দাবি দেওয়া অনুযায়ী রাজনীতি করেন, না হলে টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজির রাজনীতি এই ক্যাম্পাসে কখনোই হবে না। সাধারণ শিক্ষার্থীরা কখনোই সেটা মেনে নিবে না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, অতি দ্রুত ডাকসুর যে রূপরেখা সেটি আমাদের কাছে প্রকাশ করুন। আমরা অতি দ্রুত ডাকসু চাই। আমরা এই 1 সপ্তাহের মধ্যে, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ চাই এবং অতি দ্রুত ডাকসুকে বাস্তবায়ন করার জন্য যা যা পদক্ষেপ নিতে হয় প্রশাসনকে সেটা অতি দ্রুত সময়ের মধ্যে নিতে হবে। ডাকসু হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা এই রাজপথ ছাড়ছি না। তাই অবিলম্বে ডাকসু দিন, ইনকিলাব জিন্দাবাদ। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আইয়ুব খানের পেটোয়া বাহিনীর কবর রচিত হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে যতগুলো দানব তৈরি হয়েছে, সবগুলো দানবের কবর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রচিত হয়েছে। ছাত্র দলের এই ইতিহাস মনে রাখা প্রয়োজন। ভাইস চ্যান্সেলর স্যার শুধু একজন ব্যক্তি নন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তাকে অপমান করার মাধ্যমে এই ছাত্র সংগঠন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার সকল শিক্ষার্থীকে অপমান করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসন ডাকসুর পক্ষে কথা বলার পর থেকে ছাত্রদল এবং অন্যান্য যারা ষড়যন্ত্রকারী আছে তারা কিন্তু বক্তব্য দেওয়া শুরু করেছে তাদের বিরুদ্ধে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। 72 ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয়, তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। আমরা আপনাদের ঘটনা দেখেছি, আমরা দেখেছি আমাদের শহীদ ভাই আবু বকরের ঘটনা। আমরা এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। 5 আগস্টেই তার বিদায় হয়ে গিয়েছে। আমি দলের নির্বাচনী মেম্বার হতে ডাকসু নির্বাচন দিতে তাদের ভয় কিসের, আমি সেই জিনিসটি জানতে চাই।
আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে গেস্ট রুম কালচার, গণরুম কালচার, এটা কোন আমলে শুরু হয়েছিল সেই ইতিহাস কি আমরা জানি? তাহলে আমরা কিভাবে ভরসা করতে পারি যে সেই গণরুম, সেই গেস্ট রুম, সেই প্রোগ্রাম আবার চালু হবে না? সুতরাং আমাদের কথাই স্পষ্ট, আমাদের অবশ্যই গেস্ট রুম, গণরুম এবং প্রোগ্রাম, যার জন্য আমরা এই আন্দোলনে যোগ দিয়েছিলাম এবং শত শত এই যে অন্যায্যের বিরুদ্ধে আবরার হত্যাকাণ্ড হলো, আবু বকর হত্যাকাণ্ড হলো, এরকমের নিকৃষ্ট আচরণের বিরুদ্ধে আমরা নামছিলাম, সেটা যদি আবার ফিরে আসে তাহলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশকে আমরা গঠন করতে পারবো না। আমরা এই ডাকসুর জন্য, আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের সুন্দর জীবনের জন্য এবং প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের যেন প্রথমে এসেই সিট পেতে পারে, তারপর তারা গ্রাম থেকে আসে তাদের যাতে কষ্ট না হয় এবং তারা পরিশেষে যাতে সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, MIT, অক্সফোর্ড এবং হার্ভার্ডের মতো একটি বিশ্ববিদ্যালয় আদলে গড়ে তুলতে পারে, সেজন্য আমাদের স্টুডেন্ট প্রতিনিধি থাকা দরকার। অবশ্যই আমাদের অধিকার আদায় করে নিব। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে প্রতিবেদনটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন এই ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে, আপনারা শুনতে থাকুন। সমন্বয়ক হাসনাত সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার। দর্শক মণ্ডলী, এমনই একটি প্রতিবেদন প্রচার করা হয়েছে। এই সম্পর্কে দেশের জনগণ এবং দেশের মিডিয়াগুলো কি বলতেছে আসুন আমরা জেনে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে বৃহস্পতিবার 2 জানুয়ারি সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন। শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। নাকিব আশরাফ নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, হাসনাতকে সন্ধ্যা 6টায় আটক করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ 5 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টা এবং ঢাবির 3 জন জামাতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোরে অনুরোধ করে মুক্তি করে আনেন। নাকিব দাবি করেন, ছেড়ে দেওয়ার আগে হাসনাতকে উলঙ্গ করে 2 ঘন্টা উপর করে ফ্লোরে শুয়ে রেখে বেতেরাঘাত করা হয়। একই দাবি বেস্ট টিভির আদলে তৈরি ফটোকার্ডের মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন। শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং সে সময় হাসনাত কুমিল্লা দেবিদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সকাল থেকে কুমিল্লায় অবস্থান করছিলেন তিনি। এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। ব্লগ পোস্টের বিনামূল্যে ডোমিনেটর সাইটটি একটি ভুইফর সাইট বলে প্রতিমিত হয়। সাইটে হাসনাতের গ্রেপ্তারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। গতকাল 2 জানুয়ারি কথিত এই সংবাদে দাবি করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে আজ 2 জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে একটি ব্যক্তিগত বাসায় বৈঠকের সময় তাকে আটক করা হয়। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত প্রতিবেদনটি দেখতে পারলেন, বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য। আসলে বর্তমান দেশে কি ঘটতেছে, কোথায় কি হচ্ছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই জানতে পারতেছেন, আবার অনেক কিছুই জানতে পারতেছেন না। দর্শক, আজকের এই ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন শুনতে পারলেন দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে। যাই হোক, এ সম্পর্কে আর নতুন করে কিছুই বলার নেই। আপনারা ইতিমধ্যে অনেক কিছু শুনে ফেলেছেন, অনেক কিছু দেখে ফেলেছেন। এ সম্পর্কে আপনাদের মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।